নমস্কার, আমি ময়ূরী। বুক লাইব্রেরিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি মূলত নিয়ে এসেছি বুক ট্যুর। আমার বুক শেলফে থাকা বেশ কিছু বইয়ের বুক ট্যুর। আমার বুক শেলফে যে বইগুলি আছে সব বইয়ের একটা ভিডিওতে করতে গেলে, মানে সব বইগুলোকে একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমার পছন্দের কিছু বই নিয়ে আজকে আমি বুক ট্যুরটা করছি। শুধুমাত্র আমার পছন্দের না, যে বইগুলো আমি বহুবার পড়েছি সেই বইগুলো নিয়ে আজকে আমার এই বুক ট্যুরটা শুরু করার আগে আমার যে দুটো কথা বলার, সেটা হচ্ছে আমার যে বই পড়তে ভালো লাগে, যে আমার কোন বই পড়তে ভালো লাগে, এবং সেই জন্যই বারবার আমি সেই ধরনের বইয়ের রিভিউ নিয়েই আসি। সেটি হচ্ছে ক্লাসিক বই পড়তে আমার বেশি পছন্দ। আমি ভীষণভাবেই পছন্দ করি ক্লাসিক বই পড়তে, কারণ হচ্ছে বাংলা সাহিত্যের যে পরিবর্তন বা বিবর্তন, সেই সময়টা জানতে গেলে ক্লাসিক বই পড়লেই সেই সময়টা জানা যায়। তার কারণ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলা উপন্যাস সাহিত্যের যে ধারাটা শুরু হয়, সেই ধারার পরিবর্তন এবং বিবর্তন হয়ে আজ যে আধুনিকতা আসে, এবং আমাদের সমাজে, শুধুমাত্র সাহিত্য জগতে না, আমাদের সমাজের যে আধুনিকতা বা যেটাকে আমরা স্বাভাবিক বলি, এই স্বাভাবিকতা বা আধুনিকতায় পৌঁছানোর যে পথটা ছিল, সে পথটা কতটা কঠিন ছিল বা কতটা সোজা ছিল, সেটা জানতে হলে অবশ্যই আমাদের ক্লাসিক পড়তে হবে। অবশ্যই সেই পথটা জানার জন্য একটা উপায় হচ্ছে ইতিহাস পড়া বা ইতিহাসের যে কোনো বই পড়া, কিন্তু সেটা অনেক বেশি মানে কি বলবো, রসহীন আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে। আমার পড়তে গেলে ইতিহাসটা রসহীন, নিরস মনে হয়। কিন্তু আমি যখন ওই বিষয়ের ওপরই, যখন আমি কোনো উপন্যাস পড়ি বা কোনো সাহিত্য পড়ি বা গল্প পড়ি, আমার সেটা বুঝতে সুবিধা হয় এবং ভালো লাগা থাকে এবং বারবার পড়তে ইচ্ছা করে। এবং সেই সময়টাকে জানার জন্যই আমি বারবার ছুটে যাই সেই সমস্ত লেখকদের কাছে। তার মানে এই নয় যে আমি আধুনিক উপন্যাস পড়ি না, আধুনিক উপন্যাসও পড়ি, কিন্তু আমার ভালো লাগে তিন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পড়তে, কিংবা আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসও খুবই পছন্দের, বা সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসও খুব পছন্দের। কিন্তু আমি বলছি এই সময়, মানে এই 2021 সালে, মানে একবিংশ শতকে দাঁড়িয়ে যে লেখক লেখিকাদের বই প্রকাশিত হচ্ছে, সেই বইগুলো থেকেও আমার ওনাদের বই পড়তে বেশি পছন্দ। তো আমি শুরু করি যে আমার বুক শেলফে থাকা যে বইগুলো আছে, সেই বইগুলো মধ্যে কোন কোন বইগুলো আমি বহুবার পড়েছি, এবং সেই বুক শেলফে থাকা বইগুলো নিয়ে আজকে আমার বুক ট্যুর। চলুন শুরু করা যায়। আজকে যে বইটা প্রথম আমি বলবো, সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসটি আমরা সবাই নামটা শুনেছি, কারণ সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে চলচ্চিত্র করেছেন এবং সেই চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে। তো সেই সূত্র ধরে আমরা সবাই পথের পাঁচালী জানি, এবং যারা আমরা পড়তে পছন্দ করি, পথের পাঁচালী আমরা পড়ে ফেলেছি, বেশিরভাগ মানুষই পাঠকরা পড়ে ফেলেছি। তো পথের পাঁচালীর প্রতি আমার একটা অমোঘ টান কাজ করে। অপু এবং দুর্গা এই চরিত্র দুটোর প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে পড়তে পড়তে, এবং সেই পড়াটা এতবারই পড়া হয়ে গেছে যে ভুলতে পারি না। যেন মনটা খারাপ হলে মনে হয় যে একটু পথের পাঁচালী পড়ে নি। এবং মানে দুর্গা চরিত্রের মৃত্যু আমাকে খুবই কষ্ট দেয় এবং খারাপ লাগে, কিংবা যখন ইন্দির ঠাকুরন মারা যায়, তখনও কিন্তু আমার মনে হয় যে আমার ঠাম্মাটাই কি চলে গেলেন, মানে আমার এইরকম একটা ফিল হয়। তো যাই হোক, তো পথের পাঁচালী, অপুর জীবনটাই পথের পাঁচালীতে শুরু হচ্ছে, অপুর জীবনযাত্রা, এবং তার শেষটা আমরা অন্য বইতে দেখি, তার পরের খণ্ডের একটি বইতে, সেটা নিয়েও বলছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী, এই বইটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে মিত্রান ঘোষ থেকে প্রকাশিত। এবার আমি পরের বইতে আসি। পরের বইটা হচ্ছে অপরাজিত। পথের পাঁচালী ঠিক পরের খণ্ড বলা চলে। অপুর জীবনটা পথের পাঁচালীতে শুরু হয়েছিল, এবং অপরাজিততে দেখি তার বেড়ে ওঠা, তার জীবন চর্চা, তার জীবনের সংগ্রাম, সেটা নিয়ে অপরাজিত লেখা। আসলে এই দুটো উপন্যাস আর আরেকটা উপন্যাস আমি বলবো, মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরো উপন্যাস থাকার সত্ত্বেও এই তিনটি উপন্যাস আমি এতবার পড়েছি, এত ভালো লাগা, কথা বলতে গেলে কথা শেষ হয় না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ছোট করেই বলি। তো অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমার কাছে যে বইটি আছে সেই বইটি দেশ প্রকাশনী থেকে প্রকাশিত। এবার পরের বইতে আসি, সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। তিনি ফরেস্ট এস্টেটে চাকরি করতেন, আমরা সবাই জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি ওখানে বসে প্ল্যান করলেও বইটি, মানে উপন্যাসটি লেখেন কলকাতায় বসে, এবং আত্মবান্ত এক জঙ্গল বা বনের যে জীবন,
সেই জীবনটা, ফরেস্ট থাকাকালীন যে জীবন, সেই জীবনটাকে তিনি তুলে ধরেছেন। খুবই ভালো লাগে, সেখানে বিভিন্ন চরিত্রকে আমরা পাই, সেখানকার মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাওয়া, মানে খুবই ছোট ছোট চাওয়া, সেইগুলোই বারবার উঠে এসেছে। তো এই কারণেই আমার পড়তে বেশি ভালো লাগে যে এর ঠিক 100 বছর আগে কেমন ছিল, কি 60-70 বছর আগে কেমন ছিল। তো মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, বা থাকলেও এত সহজলভ্য ছিল না। তো সেই সময়টা কেমন ছিল, গ্রামটা কতটা গ্রাম ছিল, ওই গ্রামটা তো আমি নিজেও দেখিনি, তাই বারবার ছুটে যাই এই বইগুলোর কাছে গ্রামগুলো দেখার জন্য, সেই সময়ের মানুষগুলোর সহজ সরলতা দেখার জন্য, বোঝার জন্য। খুব ভালো লাগে। তো আমি পরে যে বইটা নিয়ে আসছি সেটি হচ্ছে হাসুলিবাক্যের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই বইটির মধ্যেও সেই গ্রাম্য জীবন, নদীর ধারের মানুষগুলোর যে আশেপাশের জীবন, কিভাবে তাদের জীবন সংগ্রাম, সেটা নিয়ে লেখা এই হাসুলিবাক্যের উপকথা। আমরা অনেকেই জানি, অনেকেই পড়েছেন উপন্যাসটা, আমিও পড়েছি, বেশ কয়েকবার পড়েছি, পড়েও ভালো লেগেছে। তো বারবার আমি এই উপন্যাসগুলোর কাছেই ফিরে যাই। তো আমার কাছে যে বইটি আছে সেই বইটি বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। তো আমি নেক্সট বইতে আসি। পরে যে বইটা আমার কাছে আছে সেটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়েরই লেখা কবি। এই বইটা আমার কিন্তু আরো বেশি পছন্দের, মানে আরো বেশি ভালো লাগার। কবি হচ্ছে মানে একটা সংলাপ আমার বলতে ইচ্ছা করছে কবি থেকেই, সেটা হচ্ছে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেন। এটা কবির একটা সংলাপ। তার কারণ কালো, মানে আমরা নিজেরা এখন অনেক বেশি আধুনিক হয়েছি ঠিকই, কিন্তু কোথাও যেন মনে হয় গায়ের রঙটা একটু কালো না ফর্সা, সেটা দিকে কিন্তু অনেকেরই এখনো পর্যন্ত নজর থাকে। তো সেই সূত্র ধরেই এই মানে বইটাই সূত্র ধরে না, তো এই ডায়লগটা এসেছে, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদো কেন। সত্যিই তো, কালো যদি এতই খারাপ, কালো পোশাকটা আমরা কেন পরি বলুন তো? কিংবা কালো যখন চুলটা হয়ে যায় তখন কিন্তু সবার প্রথমে কালার করাতে চাই। তো যাই হোক, তো এটা নিয়ে কবি না, কবির একটা কবিয়াল যে সম্প্রদায়, সেই সম্প্রদায়কে নিয়ে লেখা এই উপন্যাসটা। এবং সেই সম্প্রদায়টা কেমন হয়, মানে যেটাকে বলা হয় ওই মানে সওয়াল হয় না, মানে একটা দুটো দল থাকে সেখানে, মানে আমি কিছু কথা বললাম গানের মাধ্যমে এবং পরের দলও কিছু কথা বললো। তো এইটা আমি শুনেছি, কিন্তু আমি কোথাও দেখিনি, কারণ এখন আর ওই কবিয়াল সভা হয়তো কোথাও হয় না, বা হলেও আমার জানা নেই বা আমার দেখা হয়নি। তো আমি এইটা পড়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং এত সুন্দর প্রেম, মানে মানুষের প্রতি মানুষের প্রেম বা নারী পুরুষের প্রেমের কাহিনীগুলো খুব ছোট ছোট করেই তুলে ধরা থাকে এই বইগুলোতে বা এই ক্লাসিক উপন্যাসে, কিন্তু খুব ভালো লাগার, মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, আমি আমার পরের বইতে আসছি। পরে যে বইটা আমি বলবো সেটি হচ্ছে সেলিনা হোসেনের লেখা নীলময়ূরের যৌবন। এই উপন্যাসটার সম্পর্কে বলার আগে আমি উপন্যাসের পাতার সাইডে লেখা, যেটা কভার পেজে লেখা, সেটা আমি একটু বলছি, মানে না বললে ঠিক হচ্ছে না। কারণ এইটা আমাদের মানে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, সেই সংগ্রামকে মানে ভাষা আন্দোলনকে নিয়ে লেখা একটি উপন্যাস। এবং পড়লে মানে আমি মানে না পড়লেও ঠিক বুঝতে পারবেন না যে এই উপন্যাসটা কতটা ভালো। মানে ভাষা আন্দোলনের জন্য সেই সময়ের মানুষদেরকে কতটা সাফার করতে হয়েছে, কতটা পথ পাড়ি দিয়ে ভাষার স্বাধীনতা পেতে হয়েছে, সেইটা জানতে হলে অবশ্যই সেলিনা হোসেনের এই নীলময়ূরের যৌবন উপন্যাসটা পড়াটা খুব দরকার। সেলিনা হোসেনের লেখা এই উপন্যাসটা, আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে নয়া উদ্যোগ থেকে প্রকাশিত। তো আপনারা কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন, বিধান সরণি, কলকাতা, নয়া উদ্যোগ, জানেন। তো বইটার কভার পেজে যেটা লেখা আছে, অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে চর্যাপদের সময়কালের পটভূমিতে রচিত নীলময়ূরের যৌবন, বাংলা ও বাঙালির কথা। চর্যাপদের কবি কান্নপাত স্বপ্ন দেখেন স্বাধীন ভূখণ্ডে, যেখানে ব্রাহ্মণবাদের প্রবল নিপীড়ন থাকবে না, তার মুখের ভাষা হবে রাজদরবারের ভাষা, অর্থাৎ বাংলা ভাষাটাই হবে রাজদরবারের ভাষা। আমরা জানি সেই সময়ে বা সমসাময়িক সময়ে যখন ভাষা আন্দোলন হচ্ছে তখন কিন্তু বাংলা ভাষা রাজদরবারের ভাষা ছিল না, কিংবা সমস্ত কিছু বাংলা ভাষায় হতো না। এবং তারপর কি বলছে, এবং এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হলে কেটে দেওয়া হয় কান্নপাদের 2 হাত, ডম্বিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়, রাজার লোকেরা মধ্যরাতে পুড়িয়ে দেয় তাদের পল্লী, যারা বাঁচতে পারে পালিয়ে যায় পাহাড়ের পাদদেশে। এই পলায়ন শুধু আত্মরক্ষার জন্য না, নতুন করে শক্তি অর্জনের জন্য। তাই ওদের নাকে চামড়া পড়ার গন্ধ ভেসে এলে কবি ভুসুক চেঁচিয়ে বলে, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, এমন রক্ত আগুনের মধ্যে দিয়ে তো কান্নপাদের স্বপ্নের ভূখণ্ড বাংলাদেশ হয়ে যায়।
তো ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে লেখা একটি উপন্যাস। ভাষা আন্দোলনটাকে বুঝতে গেলে এটা পড়াটা খুব দরকার, মানে যদি জানতে চাই ভালো লাগবে এবং মানে খুবই ভালো লাগবে, মানে মন পড়তে গেলে হয়তো গায়ে কাঁটা দেবে, আমি শুধু এটাই বলতে পারি। আপনারা অবশ্যই পড়ুন এই উপন্যাসটা। তো পরে যেটা আসছি সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাধা কৃষ্ণ। তো এইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। রাধা কৃষ্ণ হচ্ছে রাধা এবং কৃষ্ণের একটি প্রেম কাহিনী। এই বইটা অবশ্য আমি অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু তখন এই বইটার ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা চাইলে সুনীল গঙ্গোপাধ্যায়েরই লেখা 5টি প্রেম কাহিনী বলে একটি উপন্যাসের বই, মানে খণ্ড আছে, সেইটা কিনতে পারেন। কারণ তাহলে আপনারা মানে একসাথে 5টা উপন্যাস পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় অনেকটা আর্থিক দিক থেকে অনেকটা সাশ্রয় হয় সমগ্র বা খণ্ড কিনলে। তো আমি কিনে ফেলেছি, কিনে ফেলে তো ভালো লাগা অবশ্যই ভীষণ ভালো লেগেছে। রাধাকৃষ্ণের প্রেম এবং খুব সুন্দর করে রচনা করা হয়েছে। আমরা যেগুলো শুনে এসেছি ছোটবেলা থেকে বা দেখি, সেটাকে এত সুন্দর করে সাজিয়ে লেখা, খুব ভালো লাগবে পড়তে। তো যাই হোক, রাধাকৃষ্ণ সুনীল গঙ্গোপাধ্যায় লেখা। এর পরবর্তী বইতে আসছি। পরবর্তী বইটি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের আয়নামোহন। এটা আমি অনেকবার পড়েছি। প্রথমবার পড়ে সত্যি কথা বলতে কি আমার কিছুই মনে হয়নি। দ্বিতীয়বার মনে হলো যে না পড়ি, মানে কি জানি একটা পড়তে ইচ্ছা হলো। এবং তৃতীয়বার পড়ে মনে হলো যে আমাদের বর্তমান সমাজের সাইকোলজিক্যাল যে বিষয়টা, মানে মানসিক যে দ্বন্দ্ব, মনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আয়নামোহনে কিন্তু ভীষণ ভাবে দেখানো হয়েছে। মানে শিল্পীদের মনের যে দ্বন্দ্ব বা শিল্পীদের যে বহু রূপ, মানে আমার পরে যেটা মনে হয়েছে। তো বিস্তারিতভাবে এই বইটার, এই উপন্যাসটার একটা বুক রিভিউ করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন গিয়ে। তো আমার কাছে থাকে এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। তো আমি আমার পরের বইতে আসি। পরে যে বইটা সেটা হচ্ছে পাঞ্চজন্য, গজেন্দ্র কুমার মিত্রের লেখা পাঞ্চজন্য। মহাভারতের কথা অমৃত সমান কথাটা আছে, কথাটা অবশ্য নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর লেখা একটি বইয়ের প্রচ্ছদের মানে প্রচ্ছদ লেখা। তো মহাভারতকে জানতে হলে, বুঝতে হলে অবশ্যই এই উপন্যাসটা পড়ুন। এটা এই উপন্যাসটার মধ্যে দিয়ে পুরো মহাভারতকে বুঝে ফেলতে না পারলেও অনেকটা মহাভারত জানা যায়। এবং আমি প্রথমবার যে বইটা পড়েছি সেটা কিন্তু এই পাঞ্চজন্য। এবং পাঞ্চজন্য আমারও এখন পর্যন্ত 2বার পড়েছি আমি, কারণ একটু মোটা বই এবং একটু ভারী, মানে গম্ভীর বই বলে একটু সময় লাগে পড়তে, বা মুডের ওপরও ডিপেন্ড করে। আর এত নতুন নতুন বই পেয়ে যাই, পুরোনো বইয়ের কাছে ফিরে যাওয়াটা একটুখানি মানে নতুন বইয়ের প্রতি এত বেশি মানে চাহিদা তৈরি হয়ে যায়, নতুন বইগুলোকে দেখে পড়ার ইচ্ছা তৈরি হয়ে যায়। যাই হোক, তো পাঞ্চজন্যটা পড়লে অবশ্যই মহাভারতটা বুঝতে অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে ব্যাপারটা। তো পাঞ্চজন্য গজেন্দ্র কুমার মিত্রের লেখা এবং এই বইটি মিত্রায়ণ ঘোষ থেকে প্রকাশিত। আমি আসি আমার পরের বইতে। পরে যে বই দুটি আছে সেই বই দুটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিবারাত্রির কাব্য। দিবারাত্রির কাব্য এটা একটা ক্লাসিক। সেই এখানে কোনো সমাজ, মানে সেই সময়টা বলবো না, কাব্যের মধ্য দিয়ে একটা জীবন তুলে ধরা হয়েছে এবং যেটা পড়তেও আমার বেশ ভালো লাগে এবং খুবই ছোট একটি বই। আমার কাছে থাকা বইটা হচ্ছে চিরায়ত প্রকাশন থেকে প্রকাশিত। অন্যান্য অনেক প্রকাশনেরও হয়তো আপনি পেয়ে যেতে পারেন, তবে ভালো লাগবে এই বইটা পড়তে। মানে অনেক বেশি কবিতা আছে, মানে কাব্য করে করে একটা জীবন, সেটা খুব ভালো লাগার একটা। তো পরে যে বইটা, সেই বইটা আসছি, সেটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা খুবই বিখ্যাত একটি বই, পুতুল নাচের ইতিকথা। কতগুলো চরিত্রের জীবন কিভাবে বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, মানে আমাদের বাস্তব জীবনের সাথে অনেক বেশি কানেক্ট হয়তো আপনারা করতে পারবেন কিনা জানি না, মানে হয়তো পারবেন, আমিও পেরেছি। এক একজন এক এক রকম ভাবে এক একটা বই বা এক একটা উপন্যাস কানেক্ট হয়। তো আমার খুবই ভালো লাগে, মানে আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না যে কোন কোন জায়গাগুলো ভালো লাগে, কারণ এই উপন্যাসটা গোটাটা ভালো লাগে। মানে সেন দিদি বলে যে চরিত্রটা আছে, তার প্রতি শশীর যে টান, যে সে আমার দিদি, কিন্তু বাইরের 8-5 লোক অন্য কিছু ভাবছে, মানে আধুনিক সমাজে যেটা হয়, মানে এটা আমরা যথেষ্টই কানেক্ট করতে পারি, কিন্তু সে তাকে দিদি হিসেবেই মানে এইরকম। কিংবা ধরুন শুধু কুসংস্কার
মানে মানুষের কুসংস্কার কিভাবে, আমার এই কথাটা বলতে গিয়ে আমার যেটা মনে পড়ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী উপন্যাসটার কথা, যেখানে একটা মানুষকে দেবী বলতে বলতে দেবী প্রমাণ করে দেওয়া হয়েছিল, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত মৃতর আমার রেফারেন্স নিয়ে আসতে ইচ্ছা করছে, যেখানে মানে কাদম্বিনী দেবী মরিয়া প্রমাণ করিলেন সে মরে নাই, কারণ তাকে ভূত বলা হয়েছিল, সে আসলেও ভূত হয়নি। তো অনেকটা এইরকমই, মানে ওই রকম কেউ মরে যায়নি বা কেউ দেবী হয়ে যায়নি, কিন্তু হঠাৎ করে পাড়ার কয়েকজন লোক বলে যে ওই দিন তিনি মরবেন বলে বলেছেন। আদৌ তিনি মরবেন বলে বলেননি, কোনোভাবে হয়তো বলে ফেলেছেন, এবং সেটাকে প্রমাণ করার জন্য তারা ওষুধ খেয়ে আলটিমেটলি মারা যায়। তো যাক, পুতুল নাচের রীতিকথা ভীষণ ভালো লাগার আমার একটা উপন্যাস, অবশ্যই আপনারা পড়ুন। আমার কাছে থাকা বইটি পাবলিশার প্রকাশ ভবন থেকে প্রকাশিত। তো এই ছিল আমার বুক ট্যুর আজকে। এরপর আমি আবারও বুক ট্যুর নিয়ে আসবো। এর মধ্যে থেকে অনেকগুলো বইয়েরই বুক রিভিউ করা আছে চ্যানেলে, যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বললাম বুক ট্যুর মানে বুক রিভিউ করা আছে, আয়নামহল উপন্যাসের বুক রিভিউ করা আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন। এর মধ্যে থেকে যে বইগুলো, সেই বইগুলোর রিভিউ চাইলে বা কত মানে পুরোপুরি রিভিউ জানতে চাইলে বা কিরকম কি আছে, কোন সময় বা কতটা ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে আমাকে জানান আর কেমন লাগলো আমার এই ভিডিওটা, এবং আপনারা আরো এরকম ভিডিও চান কিনা সেটা অবশ্যই জানান। আমার ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করুন। আমি পরবর্তীতে আবারও বুক ট্যুর নিয়ে আসবো, এরকম 10-12টা করে বইয়েরই বুক ট্যুর নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। নমস্কার।